সবাইকে শুভেচ্ছা। স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। শুরুতেই রয়েছে মার্কিন সর্বোচ্চ আদালত ট্রাম্প ট্যারিফ বাতিল ও বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা যেহেতু আজকে মার্কিন শুল্ক হার নিয়ে কথা বলবো, এবং আমি প্রথমেই জানতে চাইবো যে যেহেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সেখানে ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি প্রয়োগ করা হচ্ছে, এটা আসলে বাংলাদেশের জন্য কিভাবে দেখছেন, ঝুঁকি নাকি সুযোগ? প্রাথমিকভাবে যে ব্যাপারটা আমাদের সবার কাছে আশ্চর্য লেগেছে যে ট্রাম্প যে এতদিন এই কাজটা করেছে, ইটস কোয়াইট সারপ্রাইজিং যে ও কংগ্রেসের অনুমোদন ছাড়াই কিন্তু কাজটা করেছে। তো এটা আমরা এখন জানতে পারলাম। এখন আমাদের আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল বিগেস্ট ডেস্টিনেশন, আমাদের একটা সবচেয়ে বড় ডেস্টিনেশন, একটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে। তো এত বড় একটা দেশে এই যে নীতি যে হার পরিবর্তন হচ্ছে, বারংবার পরিবর্তন এই হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আশঙ্কাজনক অলসো। তো এখন যেটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্ট যে কাজটা করেছে সেটা হচ্ছে যে ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ সেটাকে আপাতত স্থগিত রেখে সেটাকে আমাদের এখন প্রথমে 10% করলো, এরপরে 15% ট্যারিফ 15%। নির্ধারণ করে দিল। এখন এই 15% কিন্তু শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য। সবার জন্য এই 15% নির্ধারণ করে দেওয়া হয়েছে। যারা আমাদের থেকে নিচে ছিল তারা সবাই 15% চলে আসলো, যারা আমাদের থেকে বেশি ছিল তারাও কিন্তু আমাদের সমানে চলে আসলো। আচ্ছা, তাহলে আমাদের তাহলে একটা এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট জি করি, যে জি আমাদের যে আগে 19% ছিল, সেক্ষেত্রে আমরাও কি 15% নেমে আসবো? সেই আগের 19%-এর কি হবে? এখন সবকিছু আগের যত চুক্তি যেটা আমরা করেছিলাম, আগে 19-এ ছিলাম, 20-এ ছিলাম, সব এখন ক্যান্সেল। এখন আমরা সবাই কিন্তু 15% এক 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 কাতারে চলে আসলাম আমরা এখন সবাই। এখন এই 150 দিন চালু থাকবে এই এই- এই এটা এর এর মধ্যে কিন্তু এটা কংগ্রেস থেকে এটা অ্যাপ্রুভ করাতে হবে। তো জি। এটা কিন্তু এখন ট্রাম্পের ক্ষমতা যতটুকু আছে সেটা অ্যাপ্লাই করে ফেলেছে। সে 15%-এর মধ্যে চলে আসছে। তো এখন আমরা সবাই যেটা নির্ধারণ করতে হবে, নতুন করে আমাদের আবার বাণিজ্য কৌশল নির্ধারণ করতে হবে যে কিভাবে জি। আমরা করব, আমাদের প্রতিযোগী কারা হবে, এখন আমাদের জন্য কারা। যেমন আগের আগের 19% ইজ ফিনিশড আমাদের জন্য। আবার জি। যারা চায়না যেমন অনেক বেশি ছিল, তারাও কিন্তু আমাদের কাতারে চলে আসলো। কমে আসছে। সো চায়না যখন কমে আসবে আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ চলে আসলো আমাদের এখানে। যারা আমাদের থেকে বেশি ছিল তারা কমে আসলে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর। আবার আমাদের কম যারা ছিল, জর্ডান বা মিশর বোধহয় আমাদের থেকে কম ছিল, তো তো ওগুলোও কিন্তু আমরা ওদের সমানে চলে আসলাম। তো জি। একদিকে যেমন সুবিধা, মোট কথা হচ্ছে আমাদের খুব একটা কৌশলগত একটা ভূমিকা পালন করতে হবে। এবং খুব এখন কথাবার্তা আমাদের আমাদের যে সরকার আছেন তারা সবাই একটু কম কথা বললে মনে হয় ভালো হয়। আমরা একটু বসে আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা দরকার। হঠাৎ করে কোনো একটা স্টেটমেন্ট আবার কোনোভাবে ট্রাম্প প্রশাসনকে খেপিয়ে তোলে কিনা, সে কারণে আমরা সবাই সতর্ক হয়ে হয়ে কথাবার্তা বলতে হবে, সো দ্যাট আমরা এই আহ, এই পরিস্থিতির পূর্ণাঙ্গ একটা সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। জি, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে সেক্ষেত্রে যাদের বেশি ছিল, চায়নার জন্য বেশি ছিল, তারাও আমাদের কাতারে চলে আসলো, অর্থাৎ 15% চলে আসলো। ভিয়েতনামেও একই অবস্থান রয়েছে। সেক্ষেত্রে আমরা যখন প্রতিযোগিতায় চলে যাব, তখন আমাদের জন্য সেটা কতটা ঝুঁকি হবে? আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি কিছু পরিকল্পনার কথা বলছিলেন যে আমাদের এটা চেঞ্জ করতে হবে, সেটা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে ঝুঁকির যে ব্যাপারটা আছে, আমরা কিন্তু একটা ম্যাচিওর দেশ। আমি সবসময় যে কথাটা বলি যে আমরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ আরএমজি। সো এখানে আমরা কিন্তু এমনিতে আমাদের শক্ত একটা অবস্থান আমরা আছে এবং এটা ধরে রাখবো আমরা। আমাদের এমন কিছু হয় নাই যে আমরা হঠাৎ করে আমাদের অবস্থান হারায় ফেলবো। আমরা কিন্তু প্রতিযোগিতা করে আমরা এই পর্যায়ে এসেছি এবং এখানে আমরা আছি। সো এই পজিশনটা আমরা অবশ্যই ধরে রাখতে পারবো। তবে এখন কৌশল যেটা হচ্ছে যে আমাদের ফোকাস গুলো একটু চেঞ্জ করতে হবে। আমরা একটু বেসিক প্রোডাক্ট যেটা একটু বেশি আছে পার্সেন্টেজ, অথবা কটন বেসড প্রোডাকশন আমাদের যেটা আছে, সেখানে আমাদের টোটাল আমাদের বেসিক প্রোডাক্ট থেকে বেরোয় আসে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে হবে, যেটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে হচ্ছে যে আমাদের ম্যানমেড ফাইবারের উপরে আমাদের কাজ করতে হবে এবং এখানে আমাদের পার্সেন্টেজটা অনেক বাড়াতে হবে, সো দ্যাট আমরা বৈশ্বিক যে বাজার, সে বাজারের পুরো একটা ভালো একটা অংশ আমরা ধরতে পারবো। এখন আমরা শুধু কটন বেসডের উপরে আমাদের আমাদের দখল কিন্তু এখন কটন বেসডের উপরে। তো সেটার থেকে আমাদের এই যে কৌশলগুলো, নতুন নতুন কৌশলগুলো এখন খুব ইম্পর্টেন্ট হবে। আরো বেশি ইম্পর্টেন্ট হবে যে নতুন যে পরিস্থিতি আসলো, যেটা ছিল আগে, যেটা ছিল চায়না গ্র্যাজুয়ালি ফেজিং আউট ছিল। চায়না গ্র্যাজুয়ালি ফেজিং আউট এবং চায়নার ব্যবসাগুলো কিন্তু আমরা সবাই ভাগ করে নিচ্ছিলাম। সেই জায়গাটায় চায়না যদি আবার ফিরে আসে, এই প্রতিযোগিতা বাজারে ফিরে আসে, তাহলে আমি বলবো যে এটা কিন্তু সত্যি একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করতে হবে আর কি। আর এমনিতে আমি আমি খুব একটা চিন্তিত না যে আমরা একদম
সবাই সমান হয়ে গেলে আমাদের কোনো অবস্থান খারাপ হয়ে যাবে, আমার মনে হয় না। আমরা মনে হয় যে আমরা অত্যন্ত শক্তিশালী একটা আরএমজি মেকিং নেশন। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে ধরে আমাদের যে ফ্যাব্রিক স্পিনিং এবং এ সবকিছু কিন্তু আমাদের ক্ষমতা এত খারাপ না। মানে ইন্ডিয়ার মতো আমাদের একটা বড় দুর্বলতা হচ্ছে আমরা কটন প্রডিউস করি না। সেই জায়গাটায় জি। আমাদের দুর্বল অবশ্যই একটা আছে, সেই দুর্বলতাটা আমরা সহসা কাটিয়ে উঠতে পারবো এমন কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমাদের তুলা যে প্রক্রিয়া, পারচেজ করার প্রক্রিয়া, এখানে আমাদের যদি আমরা একটু কৌশল অবলম্বন করতে পারি, কারেক্ট দেশ থেকে আমরা তুলা আনতে পারি, ভালো তুলা আনতে পারি, সেখানে আমাদের কাপড়ের কোয়ালিটিটা ভালো হবে এবং সেসব দিকে আমরা একটু বেনিফিটটা পাবো। জি, তাহলে আরেকটা বিষয় একটু জানতে চাইবো এখানে যে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেটা কটন নিয়ে একটা চুক্তি ছিল যে ওদের কাছ থেকে কটন আমদানি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ওই কটন দিয়ে তৈরি পণ্যগুলো হচ্ছে শুল্কমুক্ত সুবিধা পাবে। তো এখানে সেটা কি এখনো কার্যকর আছে? এখন যেটা ঘটবে, আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার যে ব্যবসায়িক আন্ডারস্ট্যান্ডিং, আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে ওটা মানার বাধ্যবাধকতাটা এখন আর থাকলো না। কারণ আমাদের জি। সবার তো 15%, আমি মানলে জি। আমার 14% হবে, বা আমি ওই জিনিসটা আমি আমেরিকান বোয়িং কিনলে অথবা কটন কিনলে আমার ট্যারিফ কমে যাবে, সেটা হচ্ছে না। এখন সবার ট্যারিফ তাহলে সমান। কি আমাদের ওই কন্ট্রাক্টটাও এখন থাকছে না? টেকনিক্যালি নো, আমাদের এই আচ্ছা। কন্ট্রাক্টে থাকছে না। কিন্তু তারপরেও আমাদের খুব ফোকাস রাখতে হবে যে কি হতে যাচ্ছে, ডেভেলপমেন্ট গুলো কি হচ্ছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তবে ইন জেনারেল বলা যায় যে যেহেতু আমাদের সবার ট্যারিফ সমান হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের 19%-এর যেসব অনেকগুলো কঠিন কঠিন আমাদের চুক্তি আমরা করেছিলাম, এই জি। সব চুক্তি মানার বাধ্যবাধকতা এখন আর নাই বলে আমি বিশ্বাস করি। জি, তাহলে বাংলাদেশের এখন আসলে এই নতুন পরিস্থিতিতে কোনভাবে আগাতে হবে? আমাদের এখন অনেক রকম যে যে প্রথমে যে প্রাথমিক এগুলো বললাম, শর্তগুলো বললাম, যে আমাদের বেসিক প্রোডাকশন থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের এখন হায়ার এন্ডে কাজ করতে হবে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে হবে, আমাদের ফ্যাব্রিকেশন যেটা আছে ম্যানমেড ফাইবারের দিকে যেতে হবে, আমাদের পারফরমেন্স ফ্যাব্রিক যেটা বলে সেই দিকে কাজ করতে হবে। সেখানে পুরো বিশ্ব কিন্তু এখন পারফরমেন্স ফ্যাব্রিকের দিকে যাচ্ছে। মানে তো ওই জায়গায় আমাদের 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 প্রোডাকশনে শিফট করতে হবে সেই সব জায়গায়। তো এই জন্য আমাদের হয়তো কিছু স্মল অ্যান্ড মিডিয়াম ফ্যাক্টরি যেগুলো আছে, তারা কিছু সমস্যা ফেস করবে, কারণ আমাদের অপারেটরদের কিন্তু স্কিলের ব্যাপার আছে, এখানে আমাদের অপারেটরদের স্কিল ডেভেলপ করতে হবে। এগুলো সব যদি আমরা করতে পারি, এবং আমাদের সবার কিন্তু এখন যেটা হচ্ছে যে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং, এই তিনটা জিনিস এখন আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সবার কিন্তু এখন ভ্যালু এডেড টেকনিক্যাল যে গার্মেন্টস যে কথাটা আমি বললাম, এর সঙ্গে আমাদের নতুন যোগ হচ্ছে যে আমাদের অটোমেশনের দিকে খেয়াল করতে হবে, যে এআই ভিত্তিক যেসব মেশিনারি আমরা আছে সেই সব মেশিন আমাদের ইউজ করা শুরু করতে হবে। এরপরে হচ্ছে স্মার্ট ম্যানুফ্যাকচারিং। স্মার্ট ম্যানুফ্যাকচারিং এটা আরেকটা বড় একটা শব্দ। এটা হচ্ছে আমাদের সবাইকে স্মার্ট ভাবে, স্মার্ট মানে কতগুলো প্রযুক্তি ব্যবহার করতে হবে, স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে হবে, এগুলো সবকিছু সেই করলে। স্মার্ট প্রযুক্তি বা স্মার্ট ম্যানুফ্যাকচারিং যেটা আপনি হুম। বলছিলেন, যে সেটা কি আসলে আমরা অ্যাডাপ্ট করার সক্ষমতায় আছি? না, আমাদের করতে হবে সবার। এটা তো আমাদের এখন আমরা যেভাবে আগাচ্ছি, যে পৃথিবী যেভাবে আগাচ্ছে, আমাদের সবকিছু চেঞ্জ করতে হবে। আমাদের প্রচলিত ধারণাগুলোকে চেঞ্জ করে আমরা আসলে এইসব দিকে আমাদের এগোতে হবে। এখন এটা যদি আমরা না এগোই, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে পড়বো। এখন কিন্তু সবাই আমরা সমানে সমানে যুদ্ধ হবে। এখন আমাদের বর্তমান যদি ট্যারিফ কাঠামো এরকম থেকে যায়, যদি আবার আগের মতো সবার যদি সমান কাঠামো থাকে, তাহলে কিন্তু আমাদের যুদ্ধটা একটু চেঞ্জ হবে। স্পেশালি আমরা চায়নাকে আমাদের পাশে পাচ্ছি, আমাদের যুদ্ধ করবে আমাদের সাথে চায়না। তো সেই জায়গাটায় আমরা কিছুটা আমরা ডিসঅ্যাডভান্টেজ থাকবো। আমাদের এখন খেয়াল করতে হবে যেসব লিড সার্টিফিকেশন ফ্যাক্টরি গুলো বাংলাদেশে রয়েছে, সবচেয়ে বেশি 275টা ফ্যাক্টরি, লিড সার্টিফাইড ফ্যাক্টরি বাংলাদেশে রয়েছে। আমাদের সাপ্লাই চেইনকে ডেভেলপ করতে হবে, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে ডেভেলপ করতে হবে, সো দ্যাট আমরা এই যে নতুন যে বাজারটা তৈরি হলো, আমেরিকান যে মার্কেটটা, সেখানে আমরা পূর্ণ সদ্ব্যবহার করতে হলে আমাদের এখন এখন আমাদের স্মার্ট হতে হবে। আমাদের এখন সবুজ ফ্যাক্টরি তৈরি করতে হবে, আমাদের এখন সার্কুলারিটির দিকে খেয়াল করতে হবে, আমাদের কমপ্লায়েন্সের দিকে খেয়াল করতে হবে। এই জিনিসগুলো এখানে আমাদের এখানে থাকলে। কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জও থাকতে পারে সেক্ষেত্রে, কারণ আমাদের যে শ্রমিক আছে তাদেরকেও সেভাবে ট্রেন আপ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে টেকনোলজির বিষয়, যেহেতু টেকনোলজি ওভাবে ইম্পোর্ট করতে হবে, সবকিছু পুরোটা আসলে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার কাছে? এমনি যখন আপনি এই কথাগুলো যখনই আপনি বলবেন, তখনই মনে রাখতে হবে যে এতে খরচের ব্যাপার আছে। আমরা জি। যখন এটা লিড সার্টিফিকেশন একটা ফ্যাক্টরি হচ্ছে, বা প্রচুর খরচ প্রত্যেকটা করতে হচ্ছে। কারখানা সেটা হচ্ছে ওভাবে অ্যাডপ্ট করতে পারবে কিনা, খরচের এটা ব্যাপারটা খুব যেহেতু আপনি ডিফিকাল্ট, খুব বলছেন। ডিফিকাল্ট। এই কারণে আমি এখন চলে আসবে আমাদের ব্যাংকের রোল, ব্যাংকের ভূমিকাটা এখানে চলে আসবে। ব্যাংক কিন্তু আমাদেরকে খুব মানে আউট অফ দ্য বক্স এসে আমাদের হেল্প করতে হবে। ব্যাংক আমাদের ছোট ছোট ফ্যাক্টরি গুলোকে সাহায্য করতে হবে। বড় ফ্যাক্টরি গুলো কিন্তু মোটামুটি তারা কিন্তু অনেক দূর এগিয়েছে,
তারা স্মার্ট বলেন, এআই প্রযুক্তি বলেন, অটোমেশন বলেন, বড় বড় ফ্যাক্টরি গুলো কিন্তু অনেক দূরে গিয়ে চলে আসছে। তাদের প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি অনেক হাই। এখন আমাদের ছোট ছোট ফ্যাক্টরি যারা পিছিয়ে রয়েছে, কিন্তু ওদের সংখ্যাটা অনেক বেশি। আমাদের কিন্তু আমাদের দেশে এখন কাইন্ড অফ 50-50, 50% হচ্ছে মোটামুটি বড় সাইজের ফ্যাক্টরি, আর 50% হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম বলি আমরা। তো এরকম একটা সিচুয়েশনে ওই 50% ফ্যাক্টরিকে তুলে আনতে হলে ব্যাংকের রোল লাগবে। ব্যাংক আমাদের দারুণ একটা হেল্প করতে হবে। ব্যাংকে ব্যাংক যেভাবে আমাদের ছোট ছোট ফ্যাক্টরিকে তারা যদি কাছে নিয়ে তারা সুন্দরভাবে তাদেরকে নার্চার করে, ছোট ছোট ফ্যাক্টরি গুলোকে তারা যদি সাপোর্ট দেয়, তাদের বিপদকালীন আপদকালীন তাদেরকে কোনো ব্যাংকিং হেল্প করে, তাদেরকে লো ইন্টারেস্টে। এখন লো ইন্টারেস্ট আর আমাদের ব্যাংকগুলোর সম্ভব না, এটা তো বাংলাদেশ ব্যাংক করতে হবে। আমাদের জি। নতুন সরকার এখন দেশে আসছে, আমরা নতুন সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা। স্পেশালি ব্যাংকের আলোচনা করতে গেলে এই কথাটা উঠে আসলো, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট কমানো। জি, ইন্টারেস্ট কমানোর প্রত্যাশা ব্যাপারে আমাদেরও আমাদের থাকছে, সরকার, আমরা বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ। জি। ওকে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে মার্কিন সর্বোচ্চ আদালতে ট্রাম্প ট্যারিফ বাতিল ও বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, বিরতির আগে আপনি একটা কথা বলছিলেন যে আসলে ব্যাংকিং সাপোর্টের দরকার, এরকম সিচুয়েশনগুলো ট্যাকেল দিতে হলে ব্যাংকের সাপোর্টটার কথা বলছিলেন। তো আসলে ব্যাংক থেকে কি ধরনের নীতি সহায়তা চাচ্ছেন? আমাদের আসলে প্রথম কথা হচ্ছে যে নতুন সরকার এসছে এখন দেশে, এখন নতুন সরকার এসছে, নতুন আইন কানুন হবে। তবে ব্যাংকের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের স্পেশালি প্রথমে দেখা দরকার, আমাদের নতুন সরকারের সেটা দেখা দরকার যে ব্যাংকিং সংস্কার করতে হবে, আমাদের অনেকগুলো জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। স্পেশালি যে 2 অঙ্কের যে ইন্টারেস্ট রেট, 12 থেকে 14% ইন্টারেস্ট সুদহার। রেট, এটা এটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা জি। আমাদের বড়ভাবে এটার দিকে আমাদের খেয়াল করতে হবে। যদিও সরকারের একটা আইন হচ্ছে, সরকারের একটা গাইডেন্স হচ্ছে যে ইনফ্লেশন যদি না কমে তাহলে ওরা এই ইন্টারেস্ট রেট কমাতে পারবে না। তো এবং জি। ওটা যদি 5 থেকে 6% আসে তখন এটা কমবে। তাহলে 5 থেকে 6% কবে আসবে এবং কবে আমাদের ইন্টারেস্ট রেট কমবে, এটা তো আমাদের জন্য বসে থাকলে হবে না, এটা আমাদের নতুন কোনো পদ্ধতি বের করতে হবে। এবং স্পেশালি যে কথা বলছিলাম যে ছোট ছোট ফ্যাক্টরি গুলোকে সাপোর্ট দিতে হলে আমাদের ব্যাংক গুলোকে এগিয়ে আসতে হবে, এবং তারা আমাদের আউট অফ দ্য ওয়ে এসে আমাদের এগুলো, শুধু আইন কানুন বললে আমাদের স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই ফ্যাক্টরি গুলো অনেকগুলো সাহায্য দরকার থাকে, অনেকগুলো বিপদের সময় তাদের টাকার প্রয়োজন হয়, তখন আমাদের ব্যাংকগুলোকে আমি আমি আশা করি যে ব্যাংকগুলো তখন এগিয়ে আসবে। এবং আমাদের সরকার সেভাবে যদি, আমাদের বাংলাদেশ ব্যাংক সরকার এবং সবাই মিলে যদি আমাদের এই ব্যাপারটা খেয়াল করে, এই যে তাহলে আমাদের ব্যাংকিং রেট নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে আপনাদের একটা চাওয়া পাওয়া ছিল, কিন্তু আমরা আসলে আশানুরূপ উপর ওরকম জায়গাটাতে যেতে পারছি না। ব্যাংকিং এটা এখন পারছি না, বিকজ সরকারেরও যে আমি খুব যে ভালো একটা অবস্থান তা না। আমাদের তো টাকা পয়সা, আমরা জানি যে আমাদের নতুন সরকার বা এর আগে অন্তর্বর্তীকালীন সরকার কি অবস্থায় ফাইন্যান্সিয়াল সেক্টরকে আমরা পেয়েছি এখানে। তারপর সেখান থেকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খারাপ করেনি, তারা যথেষ্ট ভালো কাজ করেছে এবং আমাদের ব্যাংকিং সেক্টরকে অনেকটা গুছিয়ে এনেছে। এবং সব বিশেষ করে আমাদের যে বৈদেশিক মুদ্রা, ফরেন রিজার্ভ, সেটা আমরা 19 বিলিয়ন থেকে 18-19 বিলিয়ন থেকে আমাদের এখন 34 বিলিয়নে এসছে, উইচ ইজ আ গ্রেট স্ট্যাবিলিটি। আমি বলবো যে আমাদের দেশের জন্য একটা, আমরা ব্যবসায়িক সমাজ কিন্তু আমরা এদিকে তাকিয়ে থাকি, ফরেন রিজার্ভ কোথায় আছে, আমাদের দেশের স্ট্যাবিলিটি কোথায় আছে। তো আমরা মোটামুটি একটা খুব আরেকটা বিষয় সুন্দর নিয়ে একটা একটু অবস্থানে জানতে আছি। চাচ্ছিলাম যে জি। যুক্তরাষ্ট্রের সাথে আসলে অনেক দেশের সাথে এফটিএ চুক্তি আছে। তো যে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সাথে এফটিএ চুক্তি আছে, সে দেশগুলো কি আমাদের মতো সমান সুযোগ পাবে, নাকি তারা এক্সট্রা একটু বেনিফিট পাবে এই এখন নতুন শুল্ক হারে? এই এই মুহূর্তে এফটিএ যদি থাকে, যাদের জি। যাদের সাথে যুক্তরাষ্ট্রের এফটিএ, যুক্তরাষ্ট্র কিন্তু ওইভাবে তেমন কোনো বড় এফটিএ অনেকের সাথে নাই। ইউরোপে যেমন ইন্ডিয়া যেমন ইউরোপে রয়েছে, আসিয়ান কান্ট্রি গুলোতে রয়েছে, এমন সব অনেক জায়গায় রয়েছে ইন্ডিয়া। তেমনি ভাবে যুক্তরাষ্ট্র কিন্তু একটু সেপারেট, তারা একটু ভিন্ন স্টাইলে চলে। তাদের এই তাদের যে ট্যারিফ এবং তাদের যেটা নির্ধারণ করা হয়, এটাই হচ্ছে তাদের মূল চালিকা শক্তি। তার মধ্যেও কিন্তু 2-4টা যে হয় না তা না, যুক্তরাষ্ট্র কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ওদিক দিয়ে একটু পিছিয়ে আছে। আমরা বলি যে আমাদের এখন দরকার নতুন সরকারের দিকে, আমাদের এখন দরকার হচ্ছে যে প্রতিটা জিনিস এখন নতুন সরকার থেকে আমরা চাচ্ছি, যেমন আইন শৃঙ্খলার আমরা ভালো ইয়ে চাচ্ছি, উন্নতি চাচ্ছি। এখন যেটা আমরা অবশ্যই আমরা নতুন সরকার অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আইন শৃঙ্খলা উন্নত করবেন। জ্বালানির দিক দিয়ে আমরা স্থিতিশীল একটা জ্বালানি সরবরাহ চাচ্ছি, আমরা ব্যবসা বান্ধব পরিবেশ চাচ্ছি। আমরা যদি এখানেও আমাদের আরেকটা জিনিস হচ্ছে, সরকার কিন্তু আমাদেরকে অলরেডি বলেছে যে ইজ অফ ডুইং বিজনেস, এটা তাদের মাথায় আছে এবং তারা এটাকে খেয়াল রাখবে।
এটা আমরা একটা ভালো পজিটিভ একটা সিগন্যাল পেয়েছি। তারপর হচ্ছে যে এফটিএ যেটা বললেন, আমাদের এফটিএ করতে হবে অনেকগুলো। আমাদের একমাত্র ভুটান এবং জাপানের সাথে আমাদের এফটিএ রয়েছে। তো জি জাপানের এফটিএ টা ভালো ছিল, কিন্তু আমাদের অন্যান্য এফটিএ খুব দ্রুত গতিতে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, স্পেশালি ইংল্যান্ডের সাথে আমাদের এফটিএ গুলো করতে হবে। আমাদের ওই মার্কাসুরের সাথে করতে হবে সাউথ আমেরিকাতে, আসিয়ান কান্ট্রিগুলোর সাথে করতে হবে, এই এশিয়াতে, সাউথ এশিয়া আমাদের এখানে আসিয়ান কান্ট্রিগুলো, এদের সাথে করতে হবে আমাদের। তারপরে আমাদের যে সাফ, যে আমাদের যে অরিজিনাল, যেটা জিয়াউর রহমান সাহেবের ছিল, যে সাফ আমাদের যে আঞ্চলিক যে একটা চুক্তি, এখানেও এটাকে রিভাইভ করে এই জায়গায় আমরা নিজেরা যদি ভালো ভালো কোনো একটা বেনিফিট বের করতে পারি আমরা নিজেরা। ইন্ডিয়ার সাথে আমাদের যদি এফটিএ হয়ে যায়, ইন্ডিয়ার সাথে আমাদের, ইন্ডিয়াতেও কিন্তু ভালো ব্যবসা রয়েছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটটাকে এক্সপ্লোর করতে হবে। সেখানেও আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে ইন্ডিয়াটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা ইন্ডিয়ায় আগের যে ব্যবসা আমাদের 3 বিলিয়নের উপরে চলে গেছিল ব্যবসা, সেই ব্যবসায় আমরা ফিরে আসতে পারবো। এখন কিন্তু আমাদের অর্ধ বিলিয়নের নিচে, আমাদের বোধহয় এখন 3 থেকে 400 মিলিয়ন ডলারের ব্যবসা আছে শুধু ইন্ডিয়ার সাথে। তো অনেক দ্রুত তাহলে গতিতে এটা ইমপ্রুভ করতে হবে আমাদের ইন্ডিয়ার সাথে ব্যবসাটা। জি, আমাদের ওভারঅল যে আলোচনা আসলে ছিল সেই আলোচনায় আমরা তাহলে একটা যে ক্লোজিংটা আমরা পেলাম সেটা হচ্ছে যে আসলে আমরা যদি হচ্ছে নতুন করে কৌশল অবলম্বন করি, সেক্ষেত্রে আসলে এই যে নতুন যে শুল্ক হার দেওয়া হয়েছে এটা অবশ্যই প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে সক্ষম হব। এটা একটা বিষয় দাঁড়িয়েছে। আসবো একটু অন্য প্রসঙ্গ নিয়ে, এলডিসি নিয়ে আসবো, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে। এলডিসি গ্রাজুয়েশনের সময়সীমা 3 বছর পেছানোর জন্য জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা অত্যন্ত খুশি। আমাদের ব্যবসায়িক কমিউনিটি গভর্নমেন্ট এসেই সময় অপচয় না করে খুব দ্রুত গতিতে চিঠিটা জাতিসংঘে পাঠিয়েছেন অলরেডি, এবং এটা নিয়ে আমরা ব্যবসায়িক কমিউনিটি অত্যন্ত খুশি। এবং গভর্নমেন্টের এই প্রোঅ্যাক্টিভ যে রোলটা আমরা দেখলাম, আমরা এই রোলটা দেখে আমাদের এটা বোঝা যাচ্ছে যে এই গভর্নমেন্ট হয়তো বা আমাদের ব্যবসায়িক ফ্রেন্ডলি, আমাদের ব্যবসায়ীদের জন্য আহ, মানে যতগুলো জিনিস আমাদের দ্রুত গতিতে সিদ্ধান্ত দরকার, পজিটিভ সিদ্ধান্ত দরকার, এই সিদ্ধান্তগুলো নিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এবং এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে গভর্নমেন্ট যদি সত্যি আমাদের 3 বছরের যদি সময় আমরা পাই, এটা একটা জি খুব দারুণ একটা সিদ্ধান্ত হবে, এবং আমাদের ব্যবসায়ীদের সমাজে এবং ব্যবসার জন্য আমাদের একটা চমৎকার একটা সুযোগ আমরা পাবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ, ইডিপি কে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের মার্কিন সর্বোচ্চ আদালত ট্রাম্প ট্যারিফ বাতিল ও বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।